নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি ঝাড়খণ্ড টেট। তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে ডিসকাস করব। আমরা প্রতিদিন এই ধরনের ক্লাস আপনারা দিতে চলেছি। তো কনসেপ্টের সাথে সাথে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে ডিসকাস করব ঝাড়খণ্ড টেটের জন্য। তো আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখবেন, অতি গুরুত্বপূর্ণ ক্লাসটা হতে চলেছে। এবং প্রত্যেকটার আনসার কী হয় আপনারাও আমাদের প্রথমে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনাদেরও একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর কোনো প্রশ্নে যদি সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বাংলা প্যাডাগজিতে আজকে আমরা টোটাল গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আলোচনা করব, সুতরাং আমরা দেখে নিই। তো দেখুন, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে ভাই, শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য কিসের প্রয়োজন? শিক্ষার্থীদের যদি আমরা শ্রবণ শক্তির বিকাশ ঘটাতে চাই, একটা ছিল আমাদের লিসেনিং, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে কি রাইটিং। তো এখানে লিসেনিংয়ের কথা বলা হয়েছে। লিসেনিং মানে শ্রবণ শক্তি, সে শিশুটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছে কি না, তো তার শুনতে যদি কিছু একটা প্রবলেম হয়, তো এই যে শোনার যেটা শক্তি, ক্যাপাসিটি, এটা আমরা বিকাশের জন্য নিচের কোনটার প্রয়োজন? 1 নম্বর অপশন দেওয়া আছে, দেখুন, শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বক্তৃতা। 2 নম্বর আলোচনা, এখানে 2টা আলোচনা হয়েছে ছাড়ুন, তারপর উপরের সব কয়টি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে উপরের সব কয়টি, কেননা আলোচনার মাধ্যমে তাদের সঠিক বিকাশ, শ্রবণ শক্তির বিকাশ ঘটে। কারণ আজকে দুজন বন্ধু পাশাপাশি, এখানে একজন বন্ধু, এখানে আরেকজন বন্ধু, এই দুজন বন্ধু ধরে নিন পাশাপাশি বসে আছে দুটো ছাত্র। তো এই একজনে যদি আরেকজনের আলোচনার মাধ্যমে যদি তারা মিলিত হয়, তাহলে তারা একে অপরের কথাটা খুব ভালো করে শুনতে পারবে এবং শুনে জিনিসটা বুঝতে পারবে। শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীদের বক্তৃতা। শিক্ষার্থীরা যদি বক্তৃতা দেয়, লেকচার দেয়, তখন তারা প্রথমে জিনিসটাকে খুব ভালো করে শুনবে, জিনিসটাকে খুব ভালো করে বুঝবে, তারপর তারা বক্তৃতা দেবে। কারণ একটা কথা আছে যে কি একটা বলা ছিল, একটা কথন ছিল, ভালো বক্তা হতে গেলে প্রথমে ভালো শ্রোতা হতে হয়। ইয়েস, মনে পড়েছে আমার, যে ভালো বক্তা হতে গেলে প্রথমে শ্রোতা হতে হয়। তো যে প্রথমে ভালো বক্তৃতা দিতে পারবে, তো তাকে প্রথমে কিন্তু সবচেয়ে ভালো একজন শ্রোতা হতে হবে। ক্লিয়ার? তার পরবর্তী প্রশ্ন দেখছি, একজন শিশু তার মাতৃভাষা যেভাবে শিখে, শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, নাকি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে? তো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে ভাই? মাতৃভাষা শিখে, অর্থাৎ মাতৃভাষা এখানে শেখা বলতে এখানে আমরা মাতৃভাষাকে আমরা অ্যাকোয়ার করি। মাতৃভাষা হচ্ছে অ্যাকোয়ার হয়, কি হয়? অ্যাকুইজিশন হয়। মাতৃভাষাটা আমাদের কি হয়? অ্যাকুইজিশনে, অর্থাৎ এটা অর্জন হয়। তো মাতৃভাষা যে অর্জন হয়, সেটা আমি ভাষা অর্জন এবং ভাষা শিখন ক্লাসে পুরো ডিটেলস এক্সপ্লেন করেছি, এবার আর করার দরকার নেই। তো দেখুন, একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে, শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, নাকি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে? একটা শিশু জন্মের পর, সে প্রথমে জন্ম হওয়ার পর সে তার পরিবারকে পায়। ঠিক আছে, রিলেটেড কিছুটা একটু ডিসকাশন করব। প্রশ্ন রিলেটেড আনসারটা কী করে সঠিক হয় এটা একটু আমরা দেখব। একটা শিশু জন্মের ঠিক পরে তার পরিবারকে পায়, এবং পরিবারে যে ভাষায় কথা বলা হয়, এই ভাষাটা শিশুটা অটোমেটিক্যালি শিখে যায়। দ্যাট ইজ কল ভাষা অর্জন। তো এই যে শিশুটা যে ঘরের ভাষা কিংবা মাতৃভাষা সে যে শিখছে, সেটা কিসের মাধ্যমে শিখছে? শোনার মাধ্যমে। আলটিমেটলি কারেক্ট আনসার কি? শ্রবণের মাধ্যমে বা শোনার মাধ্যমে। এই পরিবারে যে ভাষায় কথা বলে, শিশুটাও কিন্তু সেই ভাষায় কথা বলতে অটোমেটিক্যালি শিখে যায়। ক্লিয়ার? নেক্সট দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কি দিচ্ছে। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করতে পারছে কিনা না, এটা কোন পাঠের দ্বারা বোঝা যায়? নীরব পাঠ, সমবেত পাঠ, সরব পাঠ, নাকি ধারণা পাঠ? উচ্চারণ সঠিক হচ্ছে কিনা না, উচ্চারণ সঠিক উচ্চারণ, যেমন নীরব পাঠ মানে সাইলেন্ট, যে মনে মনে পড়া। তো একটা ছাত্র যদি মনে মনে পড়ে, তাহলে আমি একজন শিক্ষক হিসেবে বুঝতে পারবো তার উচ্চারণ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, কারণ আমি তো কিছু শুনতেই পাচ্ছি না যে সে কী পড়ছে। তার মানে এটা ক্লিয়ার আনসার নয়।
সমবেত পাঠ মানে সবাই একসঙ্গে পাঠ করবে, জুড়ে জুড়ে সবাই একসঙ্গে হই হাল্লা চিৎকার সবাই হবে। তো কারটা শুনবো কারটা ছাড়বো সেটা হচ্ছে না। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে সরব পাঠ অর্থাৎ লাউড রিডিং। কেউ যদি জোরে জোরে পাঠ করে লাউড রিডিং করে তাহলে তার যে প্রনাউন্সিয়েশন বা তার উচ্চারণ যেটা, সে উচ্চারণটা সে ঠিকঠাকভাবে করতে পারলো কিনা, না তার উচ্চারণ সঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটা আমরা তার সরব পাঠ কিংবা লাউড রিডিংয়ে আমরা জিনিসটাকে বুঝতে পারি। ক্লিয়ার? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসতে চলেছে, তাই খুব মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন। বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সঠিক? অর্থাৎ আরটি অ্যাক্ট 2009, আমরা শর্টকাটে যদি বলি তাহলে আমরা বলবো রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। তো এই আইন অনুযায়ী নিচের কোন বিবৃতিটা সঠিক? অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা কখনো কোচিংয়ের ব্যবস্থা করা হয় না। কোচিং ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড। কোচিং বলুন কিংবা প্রাইভেট টিউশন বলুন, এটা আমরা শিশুদেরকে দিতে পারি না। লেখাপড়া করতে না চাইলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। আমরা কোনো ধরনের শাস্তি আমরা স্কুলে দিই না। মাতৃভাষার মাধ্যমে শিক্ষায় কম গুরুত্ব দিতে হবে না ভাই, আরটি অ্যাক্ট বলেছে মাতৃভাষায় তার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তার মানে অপশন বি সি ডি ক্যান্সেল হয়ে গেল। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। তো আরটি অ্যাক্ট 2009 মধ্যে এটা কারেক্ট আনসার হবে বন্ধুত্বপূর্ণ এবং শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে, অর্থাৎ ক্লাসরুমটা যাতে চাইল্ড সেন্ট্রিক হয়, কখনো টিচার সেন্ট্রিক করতে যাবেন না, সবসময় আমরা চাইল্ড সেন্ট্রিকে করব। সেটা এনইপি 2020-এর কথা বলা হোক বা এনসিএফ 2005-এর কথা বলা হোক কিংবা আরটি অ্যাক্ট 2009-এর কথা বলা হোক, সবসময় মনে রাখবেন ক্লাসরুমটা সবসময় বন্ধুত্বপূর্ণ হবে এবং শিশু কেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে, যেখানে সেটা হচ্ছে কারেক্ট আনসার। আদর্শ পাঠের একটি গুণ হলো, আদর্শ পাঠের একটা গুণ কি? কোনো কিছু পড়তে পারা, কোনো কিছু লিখতে পারা, কোনো কিছু শুনতে পারা, না অর্থ উপলব্ধি করতে পারা? কোয়েশ্চেন নাম্বার 5। আদর্শ পাঠ মানে একটা রিডিং, যে সবচেয়ে মহৎ রিডিং বা ভালো রিডিং বা ভালো পাঠ আমরা বলতে পারি কখন বলবো? এটা ভাবুন তো কারেক্ট আনসার কি হতে পারে। আজকে ধরে নিন এখানে পার্ট বলতে এখানে রিডিংয়ের কথা বলা হয়েছে, রিডিং করা। তো হোয়াট ইজ রিডিং? আমি আমার ক্লাসে কিন্তু একই ডায়লগ আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসে একই। আপনারা বলবেন স্যার একই ডায়লগ বারবার আপনি বলেন প্রত্যেকটা ক্লাসে। এই ডায়লগটা বলি তার কারণই হচ্ছে এটা, এই ডায়লগটা দ্বারা বুঝতে সুবিধা হয়। যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা এই ক্লাস দেখলেই আলটিমেটলি এই জিনিসটা বুঝতে পারবেন। একটা জায়গায় লেখা আছে যে এখানে গাড়ি রাখিবেন না, যেমন নো পার্কিং, নো পার্কিং, এখানে গাড়ি রাখিবেন না, যদি পার্ক করেন তাহলে 500 টাকা জরিমানা। ঠিক আছে, এটা কিন্তু এখানে সাইনবোর্ড লেখা আছে, আমি সেটা পড়লাম, পড়ার পরেও আমি এখানে গাড়ি রাখলাম, তার মানে কি এই পড়া এখানে কি লেখা আছে সেটা আমি বুঝতে পারলাম না। এখানে নো পার্কিং দেওয়া আছে, গাড়ি রাখা যাবে না, রাখলে 500 টাকা জরিমানা দিতে হবে, এটা এখানে লেখা আছে, কিন্তু আমি সেটা পড়লাম, পড়ার পরেও আমি সেখানে গাড়িটা রাখলাম, রাখার ফলে কি হবে? আমার 500 টাকা ফাইন হবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমি সেটা পড়ছি কিন্তু পড়ে তার অর্থটা বুঝতে পারলাম না। যদি নো পার্কিং এখানে লেখা আছে আর আমি যদি তার অর্থটা যদি বুঝি যে নো পার্কিং মানে কি, অর্থাৎ এখানে গাড়ি রাখা যাবে না, যদি রাখি তাহলে 500 টাকা জরিমানা, অর্থটা যদি বুঝতাম তাহলে আমি কিন্তু সেখানে গাড়ি রাখতাম না আর আমার 500 টাকা ফাইন হতো না। তো যে কোনো জিনিস পড়ে যদি তার অর্থ উপলব্ধি করতে পারি তাহলে সেটা হচ্ছে আদর্শ পাঠ, আর যদি অর্থ উপলব্ধি না করতে পারি তাহলে সেটা রিডিং হয় না। কোনো কিছু নো পার্কিং আমি পড়ে নিলাম কিন্তু আমি জিনিসটার অর্থ বুঝলাম না, তাহলে এই পঠনকে আমরা পঠন বলতে পারি না। রিডিং মিন্স রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। রিডিং বলতে এই জিনিসটাকে আমরা বুঝবো যে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু পড়ে জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে। তার মানে আদর্শ পাঠের এখানের একটা গুণ হচ্ছে কি অর্থ উপলব্ধি করতে পারা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার ভাই? শিশুদের কলধ্বনি বা বেবলিং কখন শুরু হয়? কোয়েশ্চন নাম্বার 6, বড়িয়া কোয়েশ্চন। শিশুদের কলধ্বনি বা বেবলিং এটা মনে রাখবেন 6 মাস বয়সে, 6 মাস বয়সে, ঠিক আছে, বেবলিং। আর কুইং যেটা বলা হচ্ছে কুইং, সেটা
বছর বয়স। ক্লিয়ার? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? কোয়েশ্চন নম্বর 7, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন এবং প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। দেখুন, প্রথমত আমরা এই সূত্রগুলি মুখস্থ করা এটা আমরা কেটে দিই। কারণ কি? কারণ প্যাডাগজির ভাষায় মুখস্থ করা, কণ্ঠস্থ করা এগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলা জীবনে আপনার কারেক্ট আনসার হবে না, এটা মাথায় রাখুন। ক্লিয়ার ভাই? তারপর দেখুন, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা দেওয়া। তো আমরা ভাষা শিক্ষা দিতে চলেছি, তো আমরা পাঠ্যক্রমে যে বিষয়টা আছে এটাই আমরা পড়াবো, বাকিটা পড়াবো না। ঠিক আছে? এটা কী ধরনের কথা? এবার ধরে নিন আমার যে পাঠ্যক্রম সেটা রিলেটেড, যেমন আমি একটা শব্দ পেলাম আমি হাট বাজার। তো হাট বাজার আমি তাকে বোঝাতে গেলে, এবার হাট বাজার বোঝাতে গেলে আমি তাকে সন্ধি বুঝাবো, সন্ধি বুঝাতে হবে। ঠিক আছে না? এবার যদি বলি অসহায়, তো অসহায় বুঝাতে গেলে আমাকে তাকে সমাস বুঝাতে হবে। ক্লিয়ার না ভাই? অসহায় বুঝাতে গেলে তাকে সমাস বুঝাতে হবে। হাট বাজার বুঝাতে গেলে তাকে আমার সন্ধি বুঝাতে হবে। কখনো কখনো আমার বিপরীত শব্দ বুঝাতে লাগতে পারে, কিংবা শব্দের অর্থ বুঝাতে লাগতে পারে। অর্থাৎ একটা জিনিস বুঝাতে গেলে আমার অনেকগুলো জিনিস বোঝানোর প্রয়োজন আছে। যেমন আমি আপনাদের এই যে প্যাডাগজিটা বুঝাচ্ছি, আমি বিভিন্ন অ্যাঙ্গুলে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করে থাকাটা ভালো নয়। তার মানে পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা, বাকিগুলো দেখবো না, এটা ক্যান্সেল। তো কারেক্ট আনসার হবে যেখানে উদাহরণ বা এক্সাম্পল, শিশুদেরকে আমরা এক্সাম্পল টু রোল যখন যাব। এবং আরেকটা কথা আছে কি, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কোন পদ্ধতিটা শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? এটার নাম হচ্ছে আমাদের ইন্ডাকটিভ মেথড। মনে রাখবেন, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড বা আরোহী মেথড, আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতি কি বলেছে ভাই? আরোহী পদ্ধতিটা বলেছে যে এক্সাম্পল টু রুল যেতে হবে আমাদের। এক্সাম্পল টু রুল, প্রথমে উদাহরণ দিতে হবে এবং উদাহরণ থেকে আমরা সূত্রের দিকে যাব। এই দেখুন, উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন করাতে হবে এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করাতে হবে। তো এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে যে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি বা ভালো পদ্ধতি, উত্তম পদ্ধতি কোনটি? এটা কারেক্ট আনসার আপনার দেবেন আরোহী পদ্ধতি কিংবা ইন্ডাকটিভ মেথড। শিক্ষার্থীদের বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতির জন্য তাদের কোন সুবিধাটি প্রদান করা উচিত? শিক্ষার্থীদের বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতির জন্য, অর্থাৎ স্পিকিং স্কিল, আমরা বলতে পারি শিক্ষার্থীদের স্পিকিং স্কিলটা 100% ডেভেলপড করার জন্য নিচের কোন সুবিধাটা প্রদান করতে হবে? আদর্শ সিডি শোনার, ভাষা গঠন বিশ্লেষণ করা, দ্রোহ পাঠ করা, নাকি বাস্তব জীবনে তাকে অধিক কথা বলার সুযোগ করে দেওয়া? তো এটা কারেক্ট আনসার হবে বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ করে দেওয়া। অর্থাৎ রিয়েল লাইফের সঙ্গে সংযুক্ত যতগুলো অপশন থাকবে এর থেকে বেস্ট আনসার আর কিছু হতে পারে না। ঠিক আছে? বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি রেখে কিংবা রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট রেখে যে কোনো অপশন থাকুক না কেন, এটা আপনার কারেক্ট আনসার এবং শিশুরা এখান থেকে কিন্তু খুব ভালো করে শিখতে পারে। সেটা কথন বলুন, পঠন বলুন, লিখন বলুন, যে কোনো কিছু বলুন, বাস্তব জীবন বা রিয়েল লাইফ বা রিয়েল এর সঙ্গে যদি সংযোগ থাকে, কানেক্ট থাকে, তাহলে এর থেকে বেস্ট আনসার আর কখনো হতে পারে না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, বাকিগুলো হচ্ছে না। নিচের কোনটি জরুরি সাক্ষরতা স্তরে লক্ষ্য করা যায়নি? এবার কথা হচ্ছে স্যার, জরুরি সাক্ষরতা স্তর মানে কি? স্তর, জরুরি সাক্ষরতা স্তর মানে হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট লিটারেসি স্টেজ,
জরুরি সাক্ষরতা স্তরকে যদি আমরা ইংলিশে বলি তাহলে আমরা বলবো ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো এই ইমার্জেন্ট লিটারেসি স্টেজটা আসলে কি, এই নিয়ে আমার বিস্তারিত ক্লাস আছে, পুরো টপিক ইমার্জেন্ট লিটারেসি কি, ইমার্জেন্ট কারিকুলাম কি, ইমার্জেন্ট সলিউশন কি, ঠিক আছে, এই নিয়ে আমার বিস্তারিত ক্লাস আছে, আপনারা দেখবেন। তো এখানে এই প্রশ্নের সলভ করার তাগিদে আমরা একটু জাস্ট আলোচনা করছি। তো ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বা জরুরি সাক্ষরতার স্তর মানে হচ্ছে এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে শিশুটা এখনও কিন্তু স্কুলে ভর্তি হয়নি, নো অ্যাডমিশন, আমরা শর্টকাটে বলতে পারি নো অ্যাডমিশন। শিশুটা এখানে কিন্তু স্কুলে ভর্তি হচ্ছে না, কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগে ঘরে তার মা বাবা তাকে কিছুটা শেখাচ্ছে। আমরা দেখি না যে ছোট শিশুরা স্কুলে ভর্তি হওয়ার আগেই তার মা তাকে এই বেসিক যে ধারণাগুলো, যেমন অ আ ক খ 1 2 3 4, এগুলা কিন্তু ঘরেই মা এবং বাবা তাকে খেলাধুলার মাধ্যমে, গল্প ছলে, কথা বলতে বলতে এগুলা কিন্তু শিশুকে তারা কী করে শিখিয়ে দেয় স্কুলে ভর্তি হওয়ার পূর্বে। এই যে স্কুলে ভর্তি হওয়ার পূর্বে শিশুটা যে শিক্ষাটা গ্রহণ করছে এটাকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বা জরুরি সাক্ষরতা স্তর। তো এবার কথা হচ্ছে স্যার, এই স্টেজের নিচের কোনটা শিশুদের মধ্যে আগ্রহ করা যায় না? বইয়ের প্রতি আগ্রহ। আরে শিশুদের যদি আপনি বিভিন্ন কালারের যদি বই দেন, রং বেরঙের ছবি চিহ্নিত যদি বই দেন, তো শিশুরা বইয়ের প্রতি আগ্রহ থাকবে। সে পড়তে পারুক না পারুক, বুঝতে পারুক না পারুক, সে বইটা নেবে, নিয়ে তারপর ছিঁড়বে, সে ছিঁড়তে মজা পায়, বইটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে, সে অনেক আনন্দ পাবে, কালারিং ফটোগুলা বারবার দেখতে থাকবে, মানে তার বইয়ের প্রতি তার আগ্রহ থাকবে, ঠিক আছে। তো একটা গল্প বর্ণনা বা বলার ক্ষমতা, তো তার মা কিংবা বাবা তাকে একটা গল্প বর্ণনা করে দিলেন, বলে দিলেন, তারপর সে হয়তো সে গল্পটা আপনাকে বলতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। যে মা তাকে একটা ছোট্ট 2 লাইনের একটা গল্প শোনালেন, একটা কবিতা শোনালেন, কবিতাটা আবার কিন্তু সে তার মাকে রিপিট করতে পারবে, ক্লিয়ার। একটা ছোট্ট একটা কবিতা বা ছোট্ট 2টা লাইন যদি শিশুকে যদি আমরা শেখাই, তাহলে সেটা কী করতে পারে, শিশুটা আবার রিটার্ন করতে পারে, ব্যাক করতে পারে। বিভিন্ন জিনিসের নাম জানা, তো বিভিন্ন জিনিসেরও সে নাম জানতে পারবে, মা তাকে বিভিন্ন জিনিসের নাম শেখাবে, কিন্তু শব্দ লেখার ক্ষমতাটা কিন্তু তার এই স্টেজে আসে না। শব্দ পড়তে পারবে, বলতে পারবে, বুঝতে পারবে, কিন্তু শব্দ এই স্টেজে সে কী করতে পারবে না, শব্দ কিন্তু লিখতে পারে না, সেটা মাথায় রাখবেন, ক্লিয়ার। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? কোন ধ্বনিটা? এটা কারেক্ট আনসার আমরা সবাই জানি, স্বরধ্বনি। স্বরধ্বনি সেটা শিশুরা, যেমন বাবলিং যেটাকে বলা হয়, আর সেটা শিশুরা সবের আগে কিন্তু শিখতে শুরু করে। দুঃখিত, স্বরধ্বনি মানে ব্যাবলিং হবে না, স্বরধ্বনিটা হচ্ছে কুইং, ঠিক আছে, ক্লিয়ার। স্বরধ্বনিটা হচ্ছে কুইং, ঠিক আছে না। তো এই যে কুইং যেটা, এই যে স্বরধ্বনি, সেটা তার শিশু কিন্তু সবের আগে মানে শুরু করে, যেমন ও আ এই ধরনের, ঠিক আছে না। সেটা 2 থেকে 4 মাসের মধ্যেই সেটা কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে না। এটা হচ্ছে কুইং, ক্লিয়ার। তো এই জিনিসটা দেখবেন। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, শিক্ষার্থী বানান ভুল করলে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? কোয়েশ্চন নম্বর 11। একটা শিক্ষার্থী যদি বানান ভুল করে তাহলে অ্যাজ এ টিচার আপনি কি করবেন? বকাবকি করবেন। আমরা কখনো শিশুদেরকে বকাবকি করি না। ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, আচ্ছা থাক। একেবারে এড়িয়ে যাবেন, আমরা একেবারে এড়িয়ে যাব না, কারণ একেবারে এড়িয়ে যাওয়া হবে না, এটা ক্যান্সেল করুন। তো 2টা অপশন থাকলো। তো ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, আরেকটা হচ্ছে বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। একটা জিনিস এখানে খুব ভালো করে বুঝে রাখুন, শিশুটা ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এটা যদি আমরা শিশুকে ধরিয়ে দিতে পারি তাহলে পরের বার কিন্তু সে আর ভুল করবে না, ঠিক আছে, ক্লিয়ার। আর যদি তাকে কিছু না বললে, যদি আমরা শুধুমাত্র ভুল বানান কোথায় কোথায় হয়েছে সেগুলা কেটে যদি আমরা শুদ্ধ বানান করতে যাই বা লিখতে যাই, তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু শিশুটা ঠিক করতে পারবে না, ক্লিয়ার। সে আবার ভুল করবে,
আবার ভুল করবে। কিন্তু বানানের কোথায় ভুল হয়েছে সেটা যদি তাকে আমরা একবার বুঝিয়ে দিই, তাহলে পরবর্তী সময় কিন্তু সে আর ভুল করবে না। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয় একই সময়ে কেবল একটি ভাষা। একটা মনে রাখবেন, কেবল শব্দটা কিন্তু প্যাডাগজির ভাষায় নেগেটিভ। সে ভাষা অর্জন করতে গেলে ইলেকট্রনিকের কোনো প্রয়োজন নাই, মুদ্রণ মাধ্যমে প্রয়োজন। যেমন বাংলা ভাষা আমরা যে শিখেছি, ভাষা যখন অর্জন হয় সেটা পরিবারের কথা শুনে শুনে হয়, সেটা কোনো পাঠ্যপুস্তক কিংবা মুদ্রণ মাধ্যমের মাধ্য দিয়ে হয় না। আর আমরা যে কথাগুলো যে শিখেছি তার জন্য কিন্তু ব্যাকরণ গঠন শৈলীর কিন্তু কোনো প্রয়োজন আমাদের হয়নি। সুতরাং অপশন নাম্বার ডিটাও ক্যান্সেল। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। প্যাডাগজি আনসার সলভ করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এলিমিনেশন মেথড। ঠিক আছে, প্রথমে অপশনগুলো কাটুন, প্রথমে দেখুন যে কোনটা কোনটা হচ্ছে না, তারপর আপনি কারেক্ট আনসার অটোমেটিক পেয়ে যাবেন। কোনটা আনসার হবে এটা না ভেবে কোনটা আনসার হবে না এটা ভাবুন। যেমন এখানে কেবল, এটা কেবল দেওয়া আছে, অনলি দেওয়া আছে, সেটা কোনো সময় প্যাডাগজির ভাষায় অপশন কারেক্ট আনসার হতে পারে না, ক্লিয়ার। তারপর যখন আমরা ভাষা অর্জন করি তখন ইলেকট্রনিক কিংবা মুদ্রণ মাধ্যমের কোনো ভূমিকা থাকে না। আর ব্যাকরণ গঠন শৈলী অর্থাৎ আমরা গ্রামাটিক্যালি কি কোনো ভাষা অর্জন করি, পরিবারে মা বাবা যে কথাবার্তা বলে, আমরা ঘরে যে স্বাভাবিকভাবে যে আমরা পারিবারিকভাবে যে কথাবার্তা বলি, এখানে কি আমরা সবসময় কি গ্রামাটিক্যালি স্ট্রাকচার ফর্ম করে কি আমরা কথা বলি? না ভাই, সবসময় গ্রামাটিক্যালি কারেক্ট করে আমরা কিন্তু কথা বলি না মৌখিক ভাষায়। তো এখানে কারেক্ট আনসার তিনটে অপশন কাটা গেল। তার মানে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। একটা শিশু যদি তার মাতৃভাষা বাংলা থাকে, ধরে নিন একটা শিশু তার মাতৃভাষা বাংলা, সে বাংলা ভাষা শিখলো, তারপর বাংলা ভাষা শেখার পাশাপাশি সে যদি তামিল চলে যায় এবং তামিল গিয়ে সে যদি 2 বছর থাকে, তাহলে তামিল থাকতে থাকতে ওদের কথাবার্তা শুনে 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 সে কিন্তু তামিল ভাষাটাও কিন্তু অর্জন করতে পারবে বাংলা ভাষার পাশাপাশি। তার মানে নিকটবর্তী পরিবেশে যদি থাকে তাহলে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও, এটা হবে জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটা কী ধরনের অসঙ্গতি? প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, একই সঙ্গে প্রকাশ এবং গ্রহণমূলক অসঙ্গতি, না ভাষা ব্যবহারের ভুল? একজন শিক্ষার্থী তার একটা প্রশ্নের উত্তর জানা আছে অসুবিধা নাই, কিন্তু সে বলতে পারছে না, জানা থাকা সত্ত্বেও সে ঠিকমতো বলতে পারছে না, এটা তার কী ধরনের অসঙ্গতি? দেখুন, সে ঠিকমতো বলতে পারছে না, তার মানে সে কী করতে পারছে না, সে জিনিসটাকে প্রকাশ করতে পারছে না, ক্লিয়ার? সে বলতে পারছে না মানে সে ঠিকমতো প্রকাশ করতে পারছে না, তার মানে এটা হচ্ছে প্রকাশমূলক অসঙ্গতি। প্রশ্ন থেকে আনসার বেরিয়ে আসবে, একটু মাথা খাটাতে হবে। এবং কনসেপ্টের ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের অ্যাপে আমরা ক্লাস লঞ্চ করেছি। তো এই প্রত্যেকটা টপিকের কনসেপ্টের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমাদের অ্যাপে আপনারা পেয়ে যাবেন। তো দেরি কিসের, খুব তাড়াতাড়ি এখনই আপনারা অ্যাপে জয়েন করুন এবং এই চ্যানেলে যে কনসেপ্টের যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখুন, তাহলে 100% কনফার্ম কোনো প্রশ্নের উত্তর আপনার ভুল হবে না বাংলা ভাষায়, এটা আমি গ্যারান্টি দিতে পারি। শিক্ষার্থীর বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য, শিক্ষার্থীর বাহ্যিক ধারণা মানে এই যে বাহ্যিক মানে কি ভাই? স্পিকিং। তার স্পিকিংয়ের ধারণাকে যদি আমরা স্পষ্ট করতে চাই তাহলে ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, ছন্দ জানার প্রয়োজন, ভাষা জ্ঞানের প্রয়োজন, নাকি শব্দভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন? কোয়েশ্চন নাম্বার 14। কথা বলতে গেলে কোন জিনিসটার প্রয়োজন? কথা বলতে গেলে আমাদের ভাষা জ্ঞানের প্রয়োজন। ভাষা জ্ঞান যদি থাকে তো ভাষা জ্ঞানের মধ্যেই কিন্তু আমাদের ব্যাকরণ চলে আসবে, ছন্দও চলে আসবে, শব্দভাণ্ডারও চলে আসবে। অর্থাৎ সে হচ্ছে বাবা আর তার এক একটা ডাল, এটা হচ্ছে গাছের মেইন গাছ আর এগুলো হচ্ছে এক একটা ডাল। যদি আমার মধ্যে যদি ভাষা জ্ঞান থাকে তাহলে ব্যাকরণ জ্ঞান থাকবে, ছন্দ আমার কাছে ছন্দ জানার প্রয়োজন থাকবে, ছন্দ আমি অটোমেটিকলি জানা থাকবে, আমার শব্দভাণ্ডারও আমার কাছে থাকবে, না হলে ভাষা কীভাবে ব্যবহার করব? তার মানে ভাষা জ্ঞানের প্রয়োজন ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ এই ভাষায় কি করে কথা বলতে হয় এই জিনিসটা যদি আমার জানা থাকে
তাহলে আমি খুব ভালো করে স্পিকিং করতে পারবো, আমার বাচিক ধারণা সুস্পষ্ট হবে। ক্লিয়ার ভাই? ভাষা দক্ষতা শেখানো উচিত। ক্লাসটা আমি একদম স্লো মোশনে যাচ্ছি, যাতে করে প্রত্যেকটা জিনিস আপনারা এক একটা টপিক খুব ভালো করে বুঝে নিতে পারেন। ভাষা দক্ষতা শেখানো উচিত পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, বিচ্ছিন্নভাবে, একীকরণ পদ্ধতিতে, নাকি অনুকরণের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 15। ভাষা দক্ষতা সবসময় একসঙ্গে কিন্তু যেতে হয়, যেমন LSRW সবসময় একসঙ্গে যেতে হয়। শ্রবণ, কথন, পঠন, লিখন, একটা যদি কম হয় তাহলে কিন্তু আরেকটা হবে না। কারণ সে যদি ভালো করে যদি না শুনে তাহলে সে বলতে পারবে না, যদি ভালো করে পড়তে না পারে তাহলে সে ভালো করে লিখতে পারবে না। তার মানে একটার সঙ্গে কিন্তু একটা কানেক্টেড আছে, ঠিক আছে না? সুতরাং এটা হচ্ছে কি একীকরণ পদ্ধতি। একীকরণ পদ্ধতি মানে সবগুলোকে একসঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমে তাকে একটা জিনিস শোনাতে হবে, তারপর ওটা তাকে বলাতে হবে, তারপর ওটা পড়াতে হবে, তারপর ওই জিনিসটা লেখাতে হবে। যদি এই সম্পূর্ণ প্রসেসটা, যদি এই 4টা স্টেপ যদি সে ফলো করতে পারে, তার মানে তার ভাষা দক্ষতা হয়েছে। ক্লিয়ার? ডিসলেক্সিয়া এক ধরনের মানসিক রোগ, শারীরিক রোগ, শিখন অক্ষমতা, নাকি মানসিক অক্ষমতা? কোয়েশ্চন নাম্বার 16। তো 16-এর কারেক্ট আনসার আপনারা জানে রাখুন যে ডিসলেক্সিয়া হচ্ছে এক ধরনের শিখন অক্ষমতা। ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং ডিসঅর্ডার। যে সকল শিশুরা পড়তে পারে না বা পঠনগত তার সমস্যা রয়েছে, রিডিং করতে তার সমস্যা হয়, ওদেরকে আমরা বলি কি, ওদের কি হয়েছে, ওদের ডিসলেক্সিয়া হয়েছে আমরা বলতে পারি। যদি প্রশ্নে আসে স্যার ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া না আসে, যদি ডিসগ্রাফিয়া আসে, ডিসক্যালকুলিয়া আসে, ঠিক আছে, এই নিয়ে আরও বিস্তারিত ক্লাস আমাদের দেওয়া আছে, দেখবেন। তো ডিসগ্রাফিয়া এটাও কিন্তু এক ধরনের শিখন অক্ষমতা। ডিসক্যালকুলিয়া, অ্যাফাজিয়া, ডিসপ্রেক্সিয়া, ঠিক আছে, এই ধরনের অনেকগুলো আছে। তো যদি ডিসগ্রাফিয়া হয় তাহলে এটা হবে রাইটিং প্রবলেম, অর্থাৎ তার লিখনগত সমস্যা। প্রশ্নে আসতে পারে একটি শিশু লিখতে তার অনেক সমস্যা হয়, সে লিখতে পারছে না, বিকে ডি লিখছে, ডিকে বি লিখছে, তার মানে এটা তার কী ধরনের রোগ, এটা তার কী ধরনের অক্ষমতা, এটা ডিসগ্রাফিয়া। ক্যালকুলিয়া, ক্যালকুলিয়া থেকে আপনারা একটা কথা মাথায় রাখবেন, ক্যালকুলিয়া থেকে কী হয় ভাই, ক্যালকুলেটার। আর ক্যালকুলেটার দিয়ে আমরা কী করি, হিসাব করি, হিসাব নিকাশ করি। কিসের হিসাব নিকাশ? এই যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, এইসব হিসাব নিকাশ করি। তো যোগ, ভাগ, পূরণ এইসব আমরা মানে কখন করি, যখন আমাদের ম্যাথমেটিক্স কাজে আসে, গাণিতিক সমস্যা। তো একটি শিশুর যখন গাণিতিক সমস্যা রয়েছে তখন সেটা হবে ডিসক্যালকুলিয়া। রাইটিং প্রবলেম যদি হয় তাহলে হবে ডিসগ্রাফিয়া, আর যদি রিডিং প্রবলেম হয় তাহলে হবে ডিসলেক্সিয়া। আর অনেকগুলো আছে, আমরা কনসেপ্টের এই যে শিখন অক্ষমতার কনসেপ্টের ক্লাসে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীযুক্তে একজন শিক্ষক কী করবেন? কোয়েশ্চন নাম্বার 17। যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, যারা উন্নত মেধা সম্পন্ন তাদের কম গুরুত্ব দেবেন, শিক্ষক নিজের মতো করে ওনার শিক্ষণ প্রক্রিয়া চালাবেন, সবাইকে সমান গুরুত্ব দেবেন। এখানে কারেক্ট আনসার কি হতে পারে? বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষটা আসলে কি? বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ মানে এমন একটা ক্লাসরুম, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ মানে এমন একটা ক্লাসরুম যে ক্লাসরুমে আপনার বিভিন্ন ধরনের শিক্ষার্থী আছে। বিভিন্ন ধরনের বলতে আমরা বলতে পারি অনেক গরিব আছে, ঠিক আছে, অনেক ধনী আছে, অনেক লম্বা আছে, অনেক বাটি আছে, অনেক ফ্যাট আছে, মোটা আছে, অনেক কী আছে, নলেজেবল আছে, অনেকের জ্ঞান বেশি আছে, অনেকের নলেজ জ্ঞান ছাড়াও আছে, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, মানে এই ধরনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের শিক্ষার্থী কিন্তু একটা ক্লাসরুমে থাকে। তো এই ক্লাসরুমকে বলা হয় বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ, বৈচিত্র্যযুক্ত। তো ওই ক্লাসরুমে একজন শিক্ষকের কি করা উচিত? সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত। কারেক্ট আনসার এখানে সবচেয়ে বেস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার এখানে হবে সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত। কারণ একজন শিক্ষক আমার কাছে কিন্তু সব সমান, ধনীর ছেলে যেমন গরিবের ছেলেও তেমন। ক্লিয়ার ভাই? পাতলা হলেও যেমন,
মোটা হলো, রোগা হলো তেমন, মোটা হলো তেমন। ক্লিয়ার? সবাই কিন্তু সামাজিক দিক দিয়েও আলাদা হতে পারে, সাংস্কৃতিক দিক দিয়ে আলাদা হতে পারে, ভাষাগত দিক দিয়ে আলাদা হতে পারে। ঠিক আছে না? তো অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে আলাদা আলাদা হতে পারে। তো যেই হোক না কেন সবাইকে কিন্তু আমাকে সমান গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? তার মাতৃভাষা অন্য আর এর মাতৃভাষা অন্য, সো তাকে বেশি গুরুত্ব দেবো, তাকে কম দেবো, এই ধরনের কখনো চলবে না। শিক্ষককে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। নেক্সট কোয়েশ্চন 18। শ্রেণীকক্ষে ভাষার ব্যবহারের ব্যাহত শিশুদের কিভাবে চিহ্নিত করা যায়? অর্থাৎ একটা শিশু সে ভাষা ব্যবহার করতে পারছে না, ব্যাহত মানে পারছে না, সে ভাষা ব্যবহার করতে পারে না, ভাষা ব্যবহার করতে অসুবিধা হয়। তো এই ধরনের শিশুদের আমরা কিভাবে শনাক্ত করব বা চিহ্নিত করব? শিশুটাকে দেখার পরে তার মুখমণ্ডলের অস্বাভাবিকতা দেখা যায়। ইয়েস, আমরা মুখমণ্ডল দেখলেই কিন্তু তার মধ্যে কিছু সমস্যা আছে সেটা বুঝতে পারি। মুখ হচ্ছে মনের আয়না, মনের মধ্যে কি চলছে না চলছে সেটা কিন্তু মুখের মাধ্যমে বোঝা যায়। শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে যায়। ইয়েস, অনেক ট্যালেন্টেড বাচ্চা থাকলে কী করবে, সে মধ্যে মধ্যে শব্দ ছেড়ে চলে যাবে, যেগুলো সে উচ্চারণ করতে পারছে না এগুলো ছেড়ে চলে যাবে। শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা হবে, সে যদি কিছু বলতে চাচ্ছে তার মানে এটা বুঝতে অসুবিধা হয়, তো তার মানে কি সে ভাষা ব্যবহার করতে পারছে না, সমস্যা হচ্ছে। সুতরাং উপরের সবগুলি হবে কারেক্ট আনসার। যদি শিশুর মুখমণ্ডলে অস্বাভাবিকতা দেখা যায় তবু আমরা বুঝতে হবে যে তার ভাষা ব্যবহারে ব্যাহত হচ্ছে। মাঝে মাঝে শব্দ যদি ছেড়ে যায় তাহলেও আমাদের বুঝতে হবে যে তার ভাষা ব্যবহারে সমস্যা আছে। আর যদি কিছু সে যদি বলে আমরা যদি বুঝতে পারি না, বুঝতে অসুবিধা হয় যে টিচার, তাহলে বলতে হবে যে তার ভাষা ব্যবহারে অসুবিধা রয়েছে। ক্লিয়ার? সুতরাং উপরের সবগুলি এখানে কারেক্ট আনসার। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক কী করবেন? ভাষার অসঙ্গতি মানে ভাষা ঠিকঠাকভাবে মানে তার সমস্যা আছে, তো এরকম শিক্ষার্থীকে একটা প্রশ্ন বললেন এবং বললেন যে এই প্রশ্নের উত্তরটা দাও। তো দেওয়ার জন্য একটা শিক্ষক নির্দিষ্ট সময় দেবেন, বেশি সময় দেবেন, অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার কথা বলবেন। অল্প সময়ের মধ্যে উত্তর দিতে না পারলে শিক্ষক উত্তরটা বলে দেবেন। তো কোয়েশ্চন নাম্বার 19 কারেক্ট আনসার কী হবে? যাদের ভাষাগত সমস্যা রয়েছে, অসঙ্গতি রয়েছে, তার আলটিমেটলি তাকে কি করতে হবে ভাই? তাকে একটু বেশি সময় দিতে হবে, অন্যদের তুলনায় একটু বেশি। যে তুমি আর একটু সমস্যা আছে, ঠিক আছে, তুমি একটু বেশি সময় নাও, কিন্তু তুমি আনসারটা আমাকে দিতেই হবে। তখন তার মধ্যে একটা প্রেশার থাকবে, ঠিক আছে না? তার মধ্যে এই যে আনসারটা যে খুঁজার, আনসারটা কি হবে, এই আনসারটা কি হবে, এটা খুঁজার তার মানসিক চিন্তাধারা বৃদ্ধি পাবে যে আনসারটা কী হবে। আমাকে তো বলতে হবে, স্যার যেহেতু আমাকে একটু টাইম বাড়িয়ে দিয়েছেন, আমাকে আনসারটা বলতে হবে। তার মধ্যে সে তার মাইন্ডের মধ্যে তার ব্রেন স্টর্মিং চলতে থাকবে, সে ক্রিয়েটিভ থিঙ্কিং করতে থাকবে যে আনসারটা কী হতে পারে, কী হতে পারে, সে ভাবতে থাকবে। তাকে ভাবনার জন্য সময় দিতে হবে। শিশুদের বাক্য শেখানোর পদ্ধতি হলো, শিক্ষার্থীদের আমরা যে বাক্য শেখাই, তো বাক্য শেখানোর পদ্ধতিটা কী? বোর্ডে নির্বাচিত বাক্যগুলি বড় বড় হরফে লিখে দেওয়া হয়, ঠিক আছে। শিক্ষক বাক্যগুলি সঠিক উচ্চারণে পড়বেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনবেন, এটাও কিন্তু কারেক্ট। বোর্ডে আমরা নির্বাচিত বাক্যগুলো যদি বড় বড় করে লিখে দিই তাহলে বড় জিনিস কি হয়, চোখের সামনে আকর্ষিত হয় এবং সেগুলো অ্যাট্রাক্ট হয়, যেগুলো বুঝতে সুবিধা হয়। বাক্যগুলোকে সঠিক উচ্চারণে পড়তে হবে শিক্ষক, এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনতে হবে। যদি ভালো করে শুনে তারপরেও তো সেটা বুঝতে পারবে তার কোনটার উচ্চারণ কি হবে, সেটা তো শিশু যদি ভালো করে শুনে তাহলে তো বুঝতে পারবে। শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি বাক্য বারবার উচ্চারণ করাবেন এবং লক্ষ্য রাখবেন যাতে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করে সেদিকে নজর রাখবেন, এটাও কারেক্ট। সুতরাং উপরের সবগুলো ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলেন? ক্লিয়ার? কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়? সংশোধনমূলক শিক্ষণ মানে হচ্ছে ভাই, মানে হচ্ছে রিমিডিয়াল টিচিং। তো রিমিডিয়াল টিচিং কাদের দেওয়া হয় বা রিমিডিয়াল টিচিংটা আসলে কি? ধরে নিন আপনি একটা ক্লাসে গেলেন, ক্লাস হচ্ছে 3, আপনার ক্লাস 3 ক্লাসে টোটাল 20 জন ছাত্র আছে। তার মানে আপনি আজকে একটা টপিক পড়াচ্ছেন, টপিকের নাম হচ্ছে আকাশ এবং আলো, একটা এক্সাম্পল। আপনি একটা টপিক পড়াচ্ছেন তার নাম হচ্ছে আকাশ এবং আলো। আপনি দেখলেন যে 14 জনের মধ্যে আপনার
এই 20 জনের মধ্যে 14 জন আপনার টপিকটা বুঝে নিয়েছে। আপনি কি করে বুঝলেন যে আপনার 14 জন বুঝে নিয়েছে? এই যে ক্লাস করানোর সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিলেন, ফর্মেটিভ গঠনগত মূল্যায়ন। অর্থাৎ পাঠটা শেষ করার পরেই আপনি তাদের বললেন, এই তুমি দাঁড়াও তো, এই পাঠে আমরা কার কথা বলেছিলাম, আকাশ কীরকম ছিল দেখতে, ঠিক আছে, আকাশের রং কি। আপনি কিন্তু যে জিনিসগুলো ক্লাসে অলরেডি বলে গেছেন, ওই জিনিসগুলো থেকে একদম একদম মানে বেসিক, একদম সহজ থেকে আরও সহজ প্রশ্নগুলো তাকে করবেন। যদি সে উত্তরগুলো দিতে পারে তাহলে ভেরি গুড, যদি না পারে তাহলে বুঝবেন যে সে কিছু বুঝেনি। তার মানে 14 জনে বুঝেছে, বাকি 6 জন আপনার কিছু বুঝেনি। তো এই 6 জনকে নিয়ে আপনি আলাদাভাবে ক্লাস দেবেন। এই 6 জনকে নিয়ে আপনি আলাদাভাবে এই টপিকের উপর আবার তাকে ক্লাস করাবেন, যাতে করে আকাশ এবং আলো সম্বন্ধে সে বুঝতে পারে। এই যে আলাদা করে যে আপনি যে দেবেন, এটাকে বলা হয় কি, রিমিডিয়াল টিচিং। ক্লিয়ার? রিমিডিয়াল টিচিং এক কথায় আমরা বলে দিলাম। তো এবার আমরা দেখব অ্যাকর্ডিং টু অপশনে আমাদের কি বলেছে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য রিমিডিয়াল টিচিং হয় না ভাই। শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থী, ইয়েস, যারা বুঝতে পারেনি পিছিয়ে পড়েছে তাদের জন্য হবে। এগিয়ে থাকা শিক্ষার্থী, মোটেই না, যারা এগিয়ে রয়েছে তা তো ভেরি গুড। আমি যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তাদের রিমিডিয়াল কেন করব। স্কুল ছুট, ড্রপ আউট শিক্ষার্থী না। তো এটা কারেক্ট আনসার হবে, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আমাদের সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পাঠ পরিকল্পনার ফলে কি হয়? আমরা যখন পাঠ পরিকল্পনা করি, লেসন প্ল্যান তৈরি করি, লেসন প্ল্যান কে তৈরি করেন? টিচার না স্টুডেন্ট? 100% টিচার। স্টুডেন্টরা তো কোনোদিন লেসন প্ল্যান করবে না। তো টিচারে যে লেসন প্ল্যান তৈরি করে, লেসন প্ল্যান তৈরি হওয়ার ফলে কি হয়? কোয়েশ্চন নাম্বার 22। শক্তি এবং সময়ের অপচয় ঘটে। শক্তি এবং সময় বাঁচে। এখানে শক্তি এবং সময় দিয়ে কোনো ব্যাপার না। দ্রুত সিলেবাস শেষ করা যায়। শিক্ষার্থীদের স্কুলে যেতে সুবিধা হয়। এখানে কিন্তু একটাও আমার অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার মনে হচ্ছে না। তবুও এখানে এই অপশনগুলোর মধ্যে অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। আর আলটিমেটলি পাঠ করব কি হয়, এটা অ্যাকচুয়ালি আনসারটা হওয়া উচিত ছিল এই ধরনের, যে পাঠ পরিকল্পনার ফলে শিক্ষার্থীদের মানে ভালো করে বোঝানো যায়। বিভিন্ন দৃষ্টিভঙ্গি মাথায় রেখে যদি আমরা পাঠ পরিকল্পনা তৈরি করি, তাহলে পাঠটা ফলপ্রসূ হয় এবং শিক্ষার্থীদের খুব ভালো করে বোঝানো যায়। এটা ছিল তার সঠিক আনসার। কিন্তু এই ধরনের অপশন কিন্তু আমরা এখানে কোথাও দেখতে পাই না। তাই শক্তি এবং সময় এখানে কোনো ম্যাটার না। স্কুলে যেতে সুবিধা হয়, এটা লেসন প্ল্যানের সঙ্গে কোনো কানেক্ট নাই। তো কারেক্ট আনসার এখানে দ্রুত সিলেবাস শেষ করা যায়। অর্থাৎ একটা লেসন প্ল্যান অনুযায়ী যদি প্রতিদিন লেসন প্ল্যান করে যদি যাই, তাহলে একসময় খুব তাড়াতাড়ি আমরা সিলেবাসটা শেষ করতে যাব। কিন্তু এটাও মানে অ্যাকুরেট আনসার নয়। অপশনে আর কিছু নাই, যার কারণে এটা কারেক্ট আনসার। কিন্তু অপশনে যদি অন্য কিছু থাকতো তাহলে কিন্তু এটা কেটে যেত। এটা মাথায় রাখবেন। একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? টিএলএম এর ব্যবহার, সামাজিক মেলামেশা, বই পড়া, নাকি নাটক এবং সিনেমা দেখা? কোয়েশ্চন নম্বর 23। তো ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে কি? সামাজিক মেলামেশা। শিশুরা বন্ধু বান্ধবের সঙ্গে যত বেশি মেলামেশা করবে, যত সবার সঙ্গে খেলাধুলা করবে, যত তাদের সঙ্গে সময় কাটাবে, তত তার মধ্যে ভাষার শিক্ষা বিকশিত হবে। ঠিক আছে, ক্লিয়ার? কারণ একটা সমাজের মধ্যে পড়ে গেল তো বন্ধু বান্ধব, এটা তো সমাজ। তো এই সামাজিক মেলামেশা, সামাজিক মেলবন্ধনের মাধ্যমে তার সেই ভাষা শিক্ষার ক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি ভূমিকা পালন করবে সামাজিক মেলামেশা। প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিখনের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? আমার দেশ, যানবাহন, আমার পরিবার, না আমার বিশ্ব? আমি আগে ক্লাসের শুরুতে একটা প্রশ্নের আনসারে আমি বলেছিলাম যে শিশুটা যখন প্রথম শ্রেণী, তো প্রথম শ্রেণীর শিশুটাই সর্বপ্রথমে সে কী পায়? শিশুটা জন্মের পরে সে কী পায়? তার পরিবার পায়। তার মানে এখানে প্রথমে তার পরিবার দিয়েই তো তার ভাষা শিখনটা শুরু হবে, তাই না? পরিবার দিয়েই তো ভাষা শিখনটা শুরু হবে।
ভাষা অর্জন বলুন, ভাষা শিখন বলুন, কোথা থেকে শুরু হবে? তার পরিবার থেকেই তো তার সেটা ভাষা শেখাটা শুরু হবে। ক্লিয়ার না? তো কারেক্ট আনসার হচ্ছে আমার পরিবার। ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো, কোয়েশ্চন নম্বর 25, পরীক্ষায় বেশি নম্বর পাওয়া, এটা কাটুন। ভাষার ব্যাকরণ মুঠেই না। আচ্ছা, ভাবের আদান প্রদান সম্পর্কে, ভাবের আদান প্রদান করতে কোনো শিক্ষা দেওয়া লাগে না ভাই। আমি আপনাকে কি কথা বলছি, তার রিটার্নে আপনি কি বলবেন সেটা তো আপনি অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে, তার জন্য আপনাকে কোনো শিক্ষা দিতে হবে না। তো ভাষা শিখন যেহেতু বলেছে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং, তো যখন আমরা একটা ভাষাকে শিখব তখন এই ভাষার নিয়মকানুন জেনে ভাষাটা ব্যবহার করতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলে অন্য কথা, ভাষা অর্জন হলে অন্য কথা। যেহেতু এখানে ভাষা শিখন বলেছে, তো ভাষা শিখন, ভাষা শিখতে গেলে ওই ভাষার নিয়মকানুন জানতে হবে এবং ওই ভাষার ব্যবহার, নিয়মকানুন জেনে ভাষাটার ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি এখানে আমরা ইংরেজি ভাষা যদি আমরা শিখতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের কী করতে হবে, ওই ইংলিশের যে নিয়মকানুনগুলো আছে ওই নিয়মকানুন জানতে হবে। যেমন প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, এটাও কিন্তু একটা নিয়ম। এটা যদি না জানি তাহলে, তা না হলে আমরা আই গো টু স্কুল বলতে পারবো না, আমরা বলবো আই স্কুল গো হোম টু দা, এদের উল্টোপাল্টা হয়ে যাবে, তাই না? তো এটা যদি জানি তাহলে আমরা কিন্তু এই ইংলিশ ভাষাটা শিখতে পারবো। তার মানে ওই যে ভাষার নিয়মকানুনগুলো জেনে ভাষা ব্যবহার করা জানতে হবে। এবার একটু আমরা ফার্স্ট যাচ্ছি। ফার্স্টে অনেকগুলো প্রশ্ন আছে, করতে হবে। নিম্নলিখিত কোন উপকরণটি দ্বারা শিক্ষার্থীরা অত্যন্ত সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে পারে? কোন উপকরণ? অর্থাৎ যে জিনিসটা আমরা ভালো করে চোখে দেখতে পাই এবং শুনতে পাই, দেখতে পাই এবং যেটা দেখতে পাই সেটা দিয়ে তো 100% আমাদের ভালো হবে। যদি হয় দেখা এবং শোনা তাহলে তো আরও ভালো। আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। যেমন সিনেমা, সিরিয়াল, সিনেমা যখন দেখি তখন খুব মজা লাগে, কেন না? কেন মজা লাগে ভাই? সিনেমা দেখতে কেন মজা লাগে? সিরিয়াল দেখতে কেন মজা লাগে? কারণ এখানে দেখাও যায় এবং কথাগুলো শোনাও যায়, কাহিনীটা বোঝা যায় এবং কাহিনীর যে চলচ্চিত্র ছবিগুলো রয়েছে, ক্যারেক্টারগুলো রয়েছে, সেগুলো আমরা দেখতে পারি, অঙ্গভঙ্গি সবগুলো দেখা যায়, তাই মজা লাগে। সুতরাং এখানে দৃশ্য শ্রাব্য উপাদান, যেটা দেখাও যায় শোনাও যায়, এই ধরনের উপাদান যদি আমরা শিশুদের মানে এই যে শিক্ষণ সামগ্রী হিসেবে ব্যবহার করি তাহলে শিক্ষার্থীরা খুব সহজে পাঠ্য বিষয়টা বুঝতে পারে। ইজ দ্য রাইট। ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে, কোয়েশ্চন নম্বর 27। ছাত্রদের সঙ্গে কথা বলে ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে, ভুল চিহ্নিত করে সেগুলোকে তৎক্ষণাৎ ঠিক করে দেওয়া। কখনো তৎক্ষণাৎ ঠিক করে দেবেন না। কোনো ছাত্র ভুল করলে তাকে তৎক্ষণাৎ ঠিক করে দেবে না। তাকে আপনি যে লিমিটেড কাজটা দিয়েছেন, তাকে আপনি দিয়েছিলেন যে এই প্যারাগ্রাফটা তুমি পড়ো, ক্লিয়ার? সেই প্যারাগ্রাফটা পড়তে যাচ্ছে, পড়তে পড়তে সে হঠাৎ এই শান্তভাবে, এটা সে বলল শান্তভাবে, আপনি দেখলে সঙ্গে সঙ্গে আপনি তাকে বলবেন না যে এই আস্তে, এটা শান্তভাবে না, এটা এইভাবে বলা যাবে না। তাকে এতটুকু বলতে দিন, এতটুকু শেষ করার পর আপনি থেকে বলবেন খুব সুন্দর হয়েছে ভাই, ভেরি গুড, ওয়েল ডান, ফাটাফাটি করেছ। কিন্তু এই যে বলেছিলে এটা শান্তভাবে, এটা কিন্তু শান্তভাবে না বাবা, এটা পরের বার থেকে, এটা শান্তভাবে না, এটা পরের বার থেকে তুমি এটাকে শান্তভাবে কি বলবে? শান্তভাবে কি বলবে? শান্তভাবে। ইয়াস, পারবে তো? বলো তো এটা কি বলবে? শান্তভাবে। এভাবে তাকে 1-2 বার, মানে সে যাতে বুঝতে না পারে যে তার প্রতি তার ভুল হয়েছে, বা সে তার মনে একটা ভয় যাতে না হয়, ক্লিয়ার? যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করার যদি সুযোগ তৈরি করে দিতে পারি তাহলে যে ব্যক্তি ভাষা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে সেও কিন্তু ভাষা ব্যবহার করে যেতে পারে। যোগাযোগের মাধ্যম হিসেবে যদি আমরা ভাষাকে ব্যবহার করে নিতে পারি, ধরে নিন আজকে আমি কোথায় গেছি, আজকে আমাকে কোথায় পাঠিয়ে দিন, আপনারা কোথাও পাঠিয়ে দিন, আমার মনে হচ্ছে না। ইয়েস, আজকে আমি ইম্ফল গেছি, আজকে আমি ইম্ফল গেছি, ঠিক আছে? ইম্ফল আমি গিয়ে আমি আজকে প্ল্যানিং করে গেলাম আমি আজকে 2 বছর থাকবো, ক্লিয়ার? এবং ইম্ফলের সবাই কি মণিপুরি ভাষায় কথা বলে, ক্লিয়ার? আমি মণিপুরি ভাষা জানি না, আমি
এই যে ভাষার বাকপটুতা, মানে মণিপুরি ভাষায় কথা বলতে পারি না আমি, এবার তাদের সঙ্গে আমার যোগাযোগ কী করে হবে? তো তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার মণিপুরি ভাষাটা শিখতেই হবে। তো এই যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে যদি ব্যবহার করার সুযোগ তৈরি করা যায়, যদি এখানে কোনো একটা সিস্টেম থাকে যে হয়তো ধরে নিন একজন ব্যক্তি পেয়ে গেলাম যে মণিপুরিকে বাংলায় ট্রান্সলেট এবং বাংলাকে মণিপুরিতে ট্রান্সলেট করতে পারে, তো ওই ব্যক্তির সহায়তায় আমি কি করতে পারি, যেহেতু এখানে আমার মণিপুর থাকতে হবে, ইম্ফল থাকতে হবে, এবং ইম্ফল থাকতে গেলে আমাকে কিন্তু ভাষাটা শিখতে হবে, না হলে আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার জল লাগে, জল দাও, এটা আমি বলতে পারছি না, যার জন্য আমি জল পিপাসায় মরে যাচ্ছি। হোটেলে গিয়ে খানি দাও, কি খানি দাও আমি বলবো, আমি বাংলাতে বলি, তারা কিছু বুঝে না, তাদের ভাষা তো জানি না। এবার বিরিয়ানিকে কি বলে, চাউমিনকে কি বলে, ভাতকে কি বলে, মাছকে কি বলে আমি তো জানি না, তাহলে আমি হোটেলে গিয়েও খাবার পাই না। তো আলটিমেটলি আমার খাবার খেতে গেলে, বাঁচতে গেলে, তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে ভাষাটা জানতে হবে। তো ওই যে যোগাযোগের মাধ্যম হিসেবে যদি আমি ভাষাকে ব্যবহার করে যদি সুযোগ তৈরি করা যায়, তাহলে এই যে ভাষার বাকপাটুতা, এই যে ভাষার যে আমার সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। কারণ বাধ্য হয়ে আমাকে কিন্তু ভাষাটা শিখতে হবে। কারণ কি? কারণ না হলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, আমার পেটে খানি নাই। যখন কোনো রকম অনুশীলন ছাড়াই সরাসরি ভাষা শেখানো হয়, তখন তাকে কি বলা হয়? 28 অনুশীলন ছাড়াই ভাষা শেখানো হয়, সেটাকে বলা হয় ভাষার আত্মীকরণ। ঠিক আছে, অনুশীলন ছাড়াই যদি ভাষা শেখানো হয়, তখন সেটাকে আমরা বলতে পারি ভাষার আয়ত্তীকরণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়েছে। বর্তমান সময়ে বাংলা ভাষার প্রতি শিশুর ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য আপনি শিক্ষক হিসাবে কি পদক্ষেপ নেবেন? কোয়েশ্চন নাম্বার 29। বাংলা ভাষার প্রতি শিশুর ইতিবাচক মনোভাব আমার গড়ে তুলতে হবে, এবং সেই ইতিবাচক মনোভাবটা গড়ে তোলার জন্য আপনি শিক্ষক হিসাবে কি পদক্ষেপ নেবেন? কোয়েশ্চন নাম্বার 29। বাংলা ভাষা সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট, আমরা প্রতিদিন প্রজেক্ট তৈরি করতে পারি না, বা এই প্রজেক্টের সুবিধা নাও থাকতে পারে। শিক্ষার্থীদের গ্রন্থাগারে নিয়ে যাব, গ্রন্থাগারে নাও নিতে পারি, গ্রন্থাগার নাও থাকতে পারে, আমাদের এখানে কি করে নেব ভাই? প্রতিদিন শ্রেণীকক্ষে আমার শিক্ষকের ক্ষমতা কোথায়? শিক্ষকের ক্ষমতা রয়েছে শ্রেণীকক্ষে কাজ করার। সুতরাং প্রতিদিন শ্রেণীকক্ষে পাঠদানের সময় গল্প ছলে, ইয়েস, বিভিন্ন বিখ্যাত লেখকের লেখা থেকে পাঠ দেবেন। ক্লিয়ার? তার ফলে তার মানে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। ক্লিয়ার? ব্যাকরণ শিক্ষণের নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? কোয়েশ্চন নাম্বার 30। উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলী শিখুন। পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিখুন। একটি বিশেষ ব্যাকরণ বই, কোনো বিশেষ ব্যাকরণ বই হয় না, ক্যান্সেল। ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর জন্য প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখুন, এটা হবে কারেক্ট আনসার। কারণ যখন আমরা ব্যাকরণ শেখাবো, তখন কোন প্রসঙ্গে এই ব্যাকরণটা আসছে, এই প্রসঙ্গ ভিত্তিক উল্লেখ করে যদি আমরা শেখাতে পারি, তাহলে শিশুটা খুব ভালো করে বুঝতে পারবে এবং সঙ্গে সঙ্গে এই প্রসঙ্গটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমরা একটা পাঠ পড়াতে চলেছি, এই পাঠের প্রসঙ্গে একটা শব্দ চলে আসলো, তো এই শব্দটা সমাসবদ্ধ শব্দ, না সন্ধি, না বিপরীত শব্দ, না সমার্থক শব্দ, না প্রত্যয়, না কি, না ক্রিয়ার কাল, এই তার সঙ্গে এটাকে যদি আমরা এলাবোরেট করে দেই, ডিটেলসে বুঝিয়ে দেই, তাহলে এটা সে খুব ভালো করে মনে রাখতে পারবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠদান কেমন হবে? শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক, নৈবত্তিক, নাকি শিক্ষার্থী কেন্দ্রিক? আরটি অ্যাক্টের কথা বলুন, আরটি অ্যাক্ট 2009 বলুন, এনইপি 2020 বলুন, এনসিএফ 2005 বলুন, যাই বলুন, সবাই কিন্তু একটা কথাই বলেছে যে শিক্ষাদান হবে শিক্ষার্থী কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। আমি কি করে পড়াবো, কি করে বুঝাবো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে একজন শিক্ষার্থী কি করে বুঝবে, কোন মেথডে আমি তাকে বুঝালে সে জিনিসটা খুব ভালো করে বুঝবে, এটাই হচ্ছে মুদ্রা কথা। সুতরাং শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে, এটা হবে কারেক্ট আনসার। ভাষা শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষক
কেবল তার শিক্ষণের দিকে নজর দিবেন। কেবল আছে এটা আমরা সঙ্গে সঙ্গে কেটে দিই। প্রশ্ন কি রয়েছে, উত্তর কি, সেটা জানার দরকার নাই। ভাষা শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষক কী করবেন, তার মনস্তাত্ত্বিক এবং সামাজিক অবস্থান দুটাই কিন্তু জানতে হবে। শিশুটা ভাষা শিখতে পারছে কিনা না, ভাষা শিক্ষণ যখন দেব তখন তার যে মনস্তত্ত্ব দিক এবং সামাজিক অবস্থাটা বুঝতে হবে। সে কোন সমাজ থেকে বেরিয়ে আসছে, কোন পরিপ্রেক্ষিত থেকে বেরিয়ে আসছে, কোন পরিবার থেকে বেরিয়ে আসছে, কীরকম পরিবারে তার সিচুয়েশন রয়েছে, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। ভাষা শিক্ষণের নীতি বলতে শিক্ষণ পদ্ধতিকে বোঝায়, শিক্ষণ কৌশলকে বোঝায়। শিক্ষণ পদ্ধতি এবং কৌশল দুটাকেই বোঝায়। শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে বোঝায়। 33, এটার কারেক্ট আনসার হবে শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে বোঝায় শিক্ষণের নীতি, ভাষা শিক্ষণের নীতি। যে ভাষা দক্ষতাকে গ্রহণমূলক দক্ষতা বলা হয় তা হলো, তো তার আগে প্রথমে জানুন কি, আমরা জানি ভাষার 4টা দক্ষতা রয়েছে। একটা হচ্ছে শ্রবণ, কথন, কথন বানানটা হয়নি, আচ্ছা, কথন, পঠন আর লিখন। ঠিক আছে। আচ্ছা, গ্রহণমূলক দক্ষতা মানে কি স্যার? গ্রহণমূলক, গ্রহণ মানে গ্রহণ করা, রিসিভ করা। আপনি কি করে গ্রহণ করবেন একটু ভাবুন না, আপনি কি করে গ্রহণ করবেন? এই যে আমি কথাগুলো বলছি, আপনি কি করছেন? গ্রহণ করছেন না। তার মানে আপনি আমার কথাগুলো খুব ভালো করে শুনছেন, শোনার ফলে আপনি কি করছেন, এটা আপনি গ্রহণ করছেন। তার মানে শ্রবণকে বলতে পারি যে আমরা গ্রহণমূলক দক্ষতা, শ্রবণকে বলতে পারি গ্রহণমূলক দক্ষতা। কারণ আপনি আমার কথাগুলো শুনছেন, শুনে জিনিসটাকে বুঝতে পারছেন, জিনিসটাকে বুঝতে পারছেন মানে কি, জিনিসগুলোকে আমি কি কি বলছি সেটা আপনি গ্রহণ করতে পারছেন। তার মানে শ্রবণ গ্রহণমূলকের মধ্যে পড়ছে। এবং হয়তো বা আপনি শুনছেন না, আমি কি বলছি আমার কথা আপনি শুনছেন না, আপনি কোনো একটা বই পড়ছেন, তো বইগুলো পড়েই কিন্তু আপনি অনেকগুলা জিনিস বুঝতে পারবেন, অনেকগুলা জিনিস আপনি গ্রহণ করতে পারবেন। তার মানে পঠনও হচ্ছে কি গ্রহণমূলক দক্ষতা। তো শ্রবণ এবং কথন হয়ে গেল আমাদের গ্রহণমূলক দক্ষতা। আর কথন এবং লিখন, আমি যখন কথা বলছি সেটা আমি কি করছি, আমি আমার যে কথাগুলো সেগুলো আমি কি করছি, প্রকাশ করছি, অর্থাৎ প্রকাশমূলক দক্ষতা। হয়তো আমি কথার মাধ্যমে সবগুলা জিনিস প্রকাশ করতে পারছি না, তাই আমি আপনাদের এখানে লিখে বোঝাবার চেষ্টা করছি, অর্থাৎ লিখনের দ্বারাও কিন্তু প্রকাশমূলক দক্ষতা হয়। ঠিক আছে। তো গ্রহণমূলক দক্ষতা হচ্ছে শ্রবণ এবং পঠন। শ্রবণ এবং পঠন যা কি অপশন নম্বর এতে দেওয়া আছে, এটা হবে কারেক্ট আনসার। যদি আপনাদের বলে যে প্রকাশমূলক দক্ষতা কি, তারপর আপনারা বলেন কথন এবং লিখন। ক্লিয়ার? মাথায় রাখুন, এখানে কথন লিখন কিন্তু কোনো অপশনে নাই। যদি এখানে গ্রহণমূলক না দিয়ে যদি প্রকাশমূলক দেয়, তাহলে আপনারা কথন এবং লিখন দেবেন। ক্লিয়ার ভাই? ভাষা শিক্ষার ক্লাসের 4টি ভাষা দক্ষতা হলো 35। আমি আগে বলেছিলাম যে 4টা দক্ষতা কি কি, এই যে একটু আগে যে বললাম, এই যে শ্রবণ, কথন, পঠন, লিখন, এই 4টা বিষয়, এই 4টা বিষয় কিন্তু অখণ্ডভাবে শেখাতে হবে, মানে একসঙ্গে শেখাতে হবে, আলাদাভাবে শেখালে চলবে না। শ্রবণ এবং পঠন শেখাতে হবে, বাকিগুলো না শিখলে হবে, সেটা কি ধরনের কথা? প্রথমে শ্রবণ কথন একদম সিকোয়েন্স ওয়াইজ, শ্রবণ, কথন, পঠন এবং লিখন, এই সবগুলা স্টেপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস কিন্তু ফলো করতে হবে, প্রত্যেকটা জিনিস শিশুদের ভালো করে শেখাতে হবে, যার ফলে শিশুরা কী হবে, ভাষা দক্ষতাটা তার মধ্যে বৃদ্ধি পাবে। ভাষা শিখন শিক্ষার্থীদের কাছে ব্যাকরণের জ্ঞান অর্জনের সহায়ক হবে, ব্যবহারিক এবং অর্থপূর্ণ হবে, ভাষা ও সাহিত্যের পারদর্শী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। ভাষা ও সাহিত্যে বেশি নম্বর পাবে, এটা কার্টুন ভাই, বেশি নম্বর। ভাষা শিখন ব্যাকরণ জ্ঞান অর্জনের সহায়ক হবে, এটা আমরা কাটলাম। এটা ব্যবহারিক এবং অর্থপূর্ণ হবে, যেখানে ব্যবহারিক হবে এটা হবে কারেক্ট আনসার। কারণ এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো সবসময় আমাদের বাস্তব জীবনে। একটা ভাষা যদি আমরা শিখি, তো ভাষা শিখলে ভাষাকে চলে যাবে? চলে তো যাবে না। এই ভাষাটা আমরা কী করবো, ব্যবহারিক জীবনে সেটাকে ব্যবহার করতে পারবো, প্রয়োগ করতে পারবো। ভাষা শিখনের অন্যতম নীতি, কোয়েশ্চন নাম্বার 37,
অজানা থেকে অন্য একটি অজানা বিষয় জানা ভাই, আমরা জানা থেকে অজানায় যাই। ভাষা শিখনের অন্যতম নীতি হচ্ছে আমরা জানা থেকে অজানা বিষয়ে যাই। সুতরাং অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্লে স্টোর থেকে আমাদের এই সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে অনেক পিডিএফ, অনেক মক টেস্ট দেওয়া আছে, যেগুলো ফ্রিতে অনেকগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া পেইড পেজ আমাদের চলছে, আপনারা চাইলে জয়েন হতে পারবেন। ক্লিয়ার ভাই? অনেকগুলো পিডিএফ নোটস, অনেকগুলো মক টেস্ট, অনেকগুলো ক্লাস, অনেকগুলো ফ্রিতে অনেকগুলো আমাদের অ্যাপে দেওয়া আছে। আপনারা গিয়ে এইগুলো দিতে পারেন, দেখতে পারেন, টেস্ট করতে পারেন, আপনারা নিজেরা যাচাই করতে পারেন মক টেস্টের মাধ্যমে। ক্লিয়ার? শিক্ষণকে অর্থপূর্ণ করে তুলতে হলে কি করতে হবে? কোয়েশ্চন নাম্বার 38। শিক্ষার্থীর প্রয়োজন। ইয়েস, প্রথমে শিক্ষার্থীর কি প্রয়োজন রয়েছে, শিক্ষার্থীর কি চাহিদা রয়েছে, এটা আমাকে ভালো করে বুঝতে হবে। শিক্ষার্থীর প্রয়োজন এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। আমার তো লাগছে অপশন নাম্বার 1 কারেক্ট আনসার হবে, তবু বাকিগুলো একবার দেখে নেই। শিক্ষার্থীর ভাষাবোধ এবং মনস্তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীর মনস্তত্ত্ব এবং সামাজিক অবস্থান শিক্ষার্থীর প্রয়োজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা কী চাইছে, তার চাহিদা কী, তার চাহিদা কি জিনিসটাকে আগে বুঝতে হবে। তার চাহিদা জিনিসটা যদি আমি খুব ভালো করে বুঝে নেই, তাহলে তার চাহিদা ভিত্তিক যদি আমি ক্লাসটা কন্ডাক্ট করি, তাহলে সে কী করতে পারবে, জিনিসটা সে ভালো করে শিখতে পারবে এবং বুঝতে পারবে। ক্লিয়ার? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যবহারিক ও অর্থপূর্ণ শিক্ষণের জন্য একজন শিক্ষক কী করবেন? শিক্ষার্থীর অভিজ্ঞতা লব্ধ বিষয় থেকে শুরু করবেন। শিক্ষার্থী জানে না এমন বিষয় থেকে শুরু করবেন। পাঠ্যপুস্তক থেকে শুরু করবেন। শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে শুরু করবেন। এখানেই আমরা যখন ক্লাসটা শুরু করব, শিক্ষার্থীর যেখানে অভিজ্ঞতা লব্ধ বিষয় থেকে শুরু করব। শিক্ষার্থীর মধ্যে কিছু আমরা বলি না যে পূর্বজ্ঞান থেকে আমরা শুরু করি। যখন আমরা ক্লাস একটা কন্ডাক্ট করি, যখনই আমরা কোনো না কোনো একটা ক্লাস কন্ডাক্ট করি, তখন আমরা পূর্বজ্ঞান যাচাই করে আমরা ক্লাসটা স্টার্ট করি। যে আজকের ক্লাসে আমি আকাশ নিয়ে বুঝাবো, আমি আজকের ক্লাসে স্কাই নিয়ে বুঝাবো। তো স্কাইটা আসলে কি, সে কি জানে যে স্কাইটা কি, অর্থাৎ স্কাই সম্বন্ধে তার কি বেসিক ধারণা আছে? এটা হচ্ছে পূর্বজ্ঞান। আকাশ কোথায় থাকে, আমরা কি আকাশে যেতে পারি, বলো তো আকাশ কোথায় আছে, আকাশ কি আমরা দেখতে পাই? তো এই ধরনের প্রশ্নগুলো যদি দেখি, তাহলে আকাশ সম্বন্ধে তার কতটুকু অভিজ্ঞতা আছে সেটা আমরা বুঝতে পারি, এবং এখান থেকেই আমরা পরবর্তী ক্লাসটাকে শুরু করব। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। ভাষা শিক্ষায় মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানোর একটা উপায় হচ্ছে ব্যাকরণের সূত্র। আরে ভাই, ব্যাকরণের সূত্র না ভাই, বিস্তৃত ব্যাখ্যা না ভাই, একদম বেতালা এক্সপ্লেনেশন দিলে হবে না। পাঠদানের সময় প্রশ্ন উত্তর পর্ব। কারেক্ট আনসার হচ্ছে ভাষা সংক্রান্ত খেলা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড গেম। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ রিলেটেড গেম যদি আমরা শিশুদের সঙ্গে খেলাই, তাহলে মূর্ত ধারণা থেকে তারা বিমূর্ত ধারণায় কিন্তু খুব সহজে আমরা জিনিসটাকে আমরা করতে পারি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের জানা আছে এমন একটা বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষক কোনো অজানা বিষয়ে শিক্ষা দেবেন। এজন্য একজন শিক্ষক কী করবেন? আমরা আগেই জানি যে নন টু আননোন যেতে হবে, জানা বিষয় থেকে অজানায় যেতে হবে। ক্লিয়ার? এবং তার পূর্বজ্ঞান যাচাই করে এখান থেকে পূর্বজ্ঞানের ভিত্তি ধরে আমরা পরবর্তী ক্লাসে যাব। তো এর জন্য একজন শিক্ষককে কী করতে হবে? জানা বিষয় থেকে কিভাবে অজানা বিষয়ে যেতে হয় সেসব তাত্ত্বিক আলোচনা। আরে ভাই, তাত্ত্বিক ছেড়ে দিন নয়, আগে থেকে শিক্ষকের লেসন প্ল্যান তৈরি করবেন। ইয়েস, লেসন প্ল্যান। লেসন প্ল্যান যখনই আমরা তৈরি করব, তখনই আমরা লেসন প্ল্যানে কী থাকে, স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ। এবার আমি কি করব, তারপর কি করব, তারপর কি করব, তারপর কি করব, প্রত্যেকটা স্টেপ কিন্তু একটার পর একটা দেওয়া থাকে। ঠিক আছে, তো জানা বিষয় এবং অজানা বিষয়ের মধ্যে কোথায় কোথায় মিল আছে সেটি শিক্ষক দেখিয়ে দেবেন, এটাও নয়। শ্রেণীকক্ষে একটি পরীক্ষার ব্যবস্থা করে দেবেন। আরে ভাই, পরীক্ষা কোনো হয় না, নেগেটিভ ওয়ার্ড। তার মানে এখানে লেসন প্ল্যান তৈরি করতে হবে, এটা হচ্ছে কারেক্ট আনসার।
ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় একজন শিক্ষক আর কি শেখাবেন? একজন শিক্ষক ভাষার গঠন শেখাচ্ছেন, তো ভাষার গঠন প্রকৃতি শেখানোর সঙ্গে সঙ্গে তিনি আর কি শেখাবেন? একই সঙ্গে একসঙ্গে সবগুলা কাজ হয় না, একসময় একটি কাজ হয়। সুতরাং সেই সময় আর অন্য কিছু শেখাবেন না। আপনি একসঙ্গে অনেক কিছু চিন্তা করছেন, আপনি এবারে আমার ক্লাসটা দেখছেন আর অন্যদিকে অন্য কিছু ভাবছেন, অন্য কিছু থিঙ্কিং করছেন, তাহলে ক্লাসে আমি কি বললাম, প্রশ্নগুলো কারেক্ট অ্যান্সার কী হলো, আপনি কিন্তু কিছু বুঝলেন না। কী করে হলো কিছু বুঝলেন না, শুধু আপনি বুঝলেন যে এই প্রশ্নের এই আনসার। তো এই প্রশ্নের এই আনসারটা কেন হলো, এটাকে আপনাকে বুঝতে গেলে কোনো এক সময়ে একটা জিনিসই আপনাকে চিনতে। এবার আপনি ক্লাস দেখছেন, মনোযোগ সহকারে ক্লাসটা দেখুন। শিখনের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, শিখনের একটা সাধারণ বৈশিষ্ট্য, প্রথমবার সঠিকভাবে শেখা যতটা সহজ, পুনরায় শেখা ততটা সহজ নয়। 100% কারেক্ট। প্রথমবার আমরা যদি ভালো করে না শিখি, তাহলে পরবর্তী সময়ে কিন্তু সেই জিনিসটাকে শেখাটা খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে না? তো গতিকে প্রথমবার আমরা যা শিখি সেটা খুব ভালো করে শিখতে হবে, সেটা খুব স্থায়ীভাবে হয় প্রথম যেটা সেকেন্ডটা। ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার তত্ত্ব কি? ডিসকভারি মেথড। এটা দেখুন, আবিষ্কার তত্ত্ব মানে কি? আবিষ্কার করা মানে খুঁজে বের করা। তো কারেক্ট আনসার এখানে শিক্ষার্থী নিজের দ্বারা ব্যাকরণ, অর্থাৎ নিজে নিজে সে যদি একটা নিয়ম বের করে, নিজে নিজে সে যদি কোনো কিছু খুঁজে বের করে, তাহলে সেই জিনিসটা তার কাছে অনেক বেশি মনে থাকবে যে বাহ স্যার, আমি তো নিজে থেকে এই জিনিসগুলো বের করতে পেরেছি, তাহলে বড়ি আমার কী দরকার। তো এখানে কারেক্ট আনসার এখানে হচ্ছে এই ব্যাকরণের নিয়ম খুঁজে নিজে নিজে নিয়মটা বের করা। ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা কী? কোয়েশ্চেন নম্বর 45। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যাকরণ ভালো না জানলে ভাষা শিখন সম্ভব নয়। এটা কে বলেছে? ব্যাকরণ না জানলেও কিন্তু ভাষা শিখন সম্ভব হয়। ব্যাকরণের কোনো ভূমিকা নাই, কারণ ভাবের আদান প্রদানই ভাষার মূল উদ্দেশ্য। এটাও কিন্তু আমাদের এই প্রশ্নের উপযুক্ত আনসার নয়। তো এই প্রশ্নের উপযুক্ত আনসার হবে কোয়েশ্চেন নম্বর অপশন নম্বর সি, ভাষা শিক্ষার সহায়ক উপাদান হিসাবে ব্যাকরণ শিক্ষা গ্রহণ করা। ভাষা শিক্ষা হবে, ব্যাকরণ ছাড়া হবে এমন কথা না, কিন্তু ব্যাকরণ জানলে জিনিসটা আরও মজবুত হবে, শক্ত হবে, একটা সহায়ক উপাদান হিসাবে কাজ করবে। ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কি করা উচিত? ভাষার একাধিক গঠনের প্রকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া উচিত। ভাষার যে কোনো একটি গঠন প্রকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া উচিত। প্রচলিত রীতির গঠন প্রকৃতিরই কেবল বারবার সহজ ভাষায় শেখানো উচিত। প্রচলিত রীতির গঠন প্রকৃতি সহজে শেখানো উচিত। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নম্বর সি। প্রচলিত যে রীতি আছে ওই রীতির ভিত্তিতেই আমরা কি করতে পারি? বারবার সেই জিনিসগুলো শেখানো উচিত ভাষার গঠন প্রকৃতি শেখাতে গেলে। ক্লিয়ার? ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? কোয়েশ্চেন 47। এটা কারেক্ট আনসার হবে শিক্ষক সংবেদনশীল হবেন। কেননা শিক্ষক কঠোর হতে পারেন না। কঠোর মানে ভুল হলেই তিনি গালিগালাজ করবেন, সেটা কোনো কথা না। শিক্ষক প্রতিটা ভুল সংশোধন করে দেবেন। আর আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা ভুল যদি সংশোধন করে দেন, তাহলে প্রত্যেকটা ভুল সে করতেই থাকবে। সেটা ভুল কেন হলো, কিসের জন্য তার সেটা ভুল হলো, এই জিনিসগুলো তাকে খুব ভালো করে আপনাকে বুঝিয়ে দিতে হবে, যাতে করে পরবর্তী সময়ে তার আর ভুল না হয়। ভুল একটা স্বাভাবিক ঘটনা, ভুলের ব্যাপারে কোনো গুরুত্ব দেবেন না। আরে ভাই, গুরুত্ব না দিলে ছাত্রটা তো সারা জীবন ভুল করতেই থাকবে। তার মানে সংবেদনশীল হবে, যখন ভুল হবে তখন তিনি বলে দেবেন যে এটা কেন ভুল হলো। আমি কলকাতা যাচ্ছি এবং আমি আগামীকাল কলকাতা যাচ্ছি, এই দুইটি বাক্যের মধ্যে মিল কোথায়? এই দুইটি বাক্যের গঠন প্রকৃতি কিন্তু এক। ঠিক আছে? আমি কলকাতা যাচ্ছি, আমি আগামীকাল কলকাতা যাচ্ছি, এই বাক্যের গঠন প্রকৃতি কিন্তু এক। শ্রেণীকক্ষে শিক্ষকের অন্যতম একটি কর্তব্য। কোয়েশ্চেন নম্বর 49। যারা পিছিয়ে আছে তাদেরকে বেশি বলার সুযোগ দেওয়া, যারা এগিয়ে আছে তাদের বেশি করে বলার সুযোগ দেওয়া, গড়মানের শিক্ষার্থীদের বেশি করে বলার সুযোগ দেওয়া, না সবাইকে সমান বলার সুযোগ দেওয়া? কারেক্ট আনসার হচ্ছে একজন শিক্ষক ক্লাসরুমে যখন যাবেন তখন তার কাছে সবাই সমান,
তাই সবাইকে সমান বলার যে কোনো কিছু কাজ সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, কোনো একটি ভাষা শেখার ক্লাসে শিক্ষার্থীরা যদি উৎসাহ না পায় তাহলে একজন শিক্ষক কি করতে পারেন? ভাষা শেখার ক্লাসে সে উৎসাহিত পাচ্ছে না, তাহলে একজন শিক্ষক তিনি কি করবেন? শিক্ষার্থীকে মৃদু বকতে পারেন, না ভাই বকাচোকা করতে পারি না আমরা। সেদিনের মতো পাঠদান বন্ধ করবেন, মোটেই না। গল্প করতে পারেন, হ্যাঁ গল্প করতে পারি। ভাষা সংক্রান্ত খেলার সুযোগ করি, ইয়েস। আমরা গল্প থেকে আমাদের বেস্ট হবে খেলা। এখানে দেখুন আমরা বকতে পারি, বকাবকি বন্ধ, পাঠদান বন্ধ, মোটেই না। আমরা ক্লাসকে বন্ধ করে দেবো না। দুটো অপশন তো আলটিমেটলি কাটা গেল, এলিমিনেট। তো গল্প করা এবং খেলা কোনটা ভালো হবে আপনারা বলুন তো? গল্প করলে শিশুদের মনোযোগ বেশি আসবে, না খেলার ব্যবস্থা করে দিলে মনোযোগ বেশি আসবে? আলটিমেটলি খেলার ব্যবস্থা করে দিলে কিন্তু তার মানে ভালো হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ছিল এই সম্পূর্ণ ক্লাসের আমাদের আনসার কি পিডিএফ সহ। ঠিক আছে, ক্লিয়ার? তো আজকের এই সম্পূর্ণ ক্লাসটা আপনার সব করার ফলে কেমন লাগছে ক্লাসটা অবশ্যই আপনারা জানাবেন, এবং পরবর্তী সময়ে আমরা প্রতিদিন এই ধরনের ক্লাস দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ দুটোই থাকছে। সুতরাং দেরি কিসের, খুব তাড়াতাড়ি এখনই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুকে অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন যাতে করে সেও ক্লাসটাকে দেখতে পারে। ক্লিয়ার ভাই? এবং যদি পিডিএফ, মক টেস্ট এগুলো যদি প্রয়োজন হয় তাহলে প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা, প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে ভাই? তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। বারবার বলছি কমেন্ট খুঁজে জানাবেন কিন্তু ক্লাসটা কেমন লাগলো, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ক্লিয়ার? তো এই পর্যন্তই আজকে বিদায় নিলাম। ধন্যবাদ। জয় হিন্দ।